সাংসদ পার্থ ভৌমিকের নেতৃত্বে সাংবাদিক সম্মেলন হয়ে গেল টিটাগড়ে টাটা গেটের জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ, মন্ত্রী ব্রাত্য বসু, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, নৈহাটির বিধায়ক সনদ দে এবং যিনি এই সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সাংসদ পার্থ ভৌমিক ছাড়াও ছিলেন কাছড়াপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী, কামারহাটির পৌরপ্রধান গোপাল সাহা, পানিহাটির পৌরপ্রধান সোমনাথ দে ছাড়াও উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, পৌর পরিষদ তীর্থঙ্কর ঘোষ সহ জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, প্রতিটি নির্বাচনের আগে বিজেপি ইস্যু তৈরি করে 2026 সালের বিধানসভা ভোটের আগেও বারবার ধর্মীয় বিভেদের ইস্যু তৈরির অপচেষ্টা চলছে। পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, পশ্চিমবাংলার উন্নয়নের কাছে পশ্চিমবাংলার দরিদ্র মানুষ, গরিব মানুষ, চাষি ও শ্রমিকদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সমর্থক হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, ভারতের সংবিধানকে ভেঙে দিয়ে উপেক্ষা করে ভারতীয় ধর্মীয় সমন্বয়কে কেউ বিভাজন করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ও তৃণমূল কংগ্রেসকে কোনোরকমভাবে তারা আটকাতে পারছে না এবং সর্বক্ষেত্রে তারা যখন পর্যুদস্ত, তখন ভারতবর্ষে বিজেপি যে ধর্মীয় মেরুকরণ তৈরি করতে চাইছে তার তৃণমূল কংগ্রেস রুখে দেবে এবং তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের সংবিধান ও ভারতবর্ষের সর্বধর্মের মহাতীর্থকে রক্ষা করবে। সাংসদ পার্থ ভৌমিক বলেন, রাজ্যের ভোটার তালিকায় বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী কুটিমুক্ত ভোটার তালিকা তৈরির উপর জোর দিয়েছেন। তিনি বলেন, স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে দিদির দূত অ্যাপ চালু করা হয়েছে। এই লক্ষ্যে ব্যারাকপুর মহকুমাতেও কাজ করা হবে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে এই ধরনের খবর দেখার জন্য। মানুষকে গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের পক্ষে যেটা ভালো হবে সেটা তৃণমূল কংগ্রেস চায় এবং আমাদের মাননীয় নেত্রী, বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর মানুষ আস্থা রেখেছেন, বাংলার মানুষ, তারা কিন্তু তার উপরে আস্থা রেখে দেখেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী কি করছেন, কেমনভাবে থাকছেন। এবার আমার আগের বক্তারা আপনাদের কাছে বলেইছেন যে বিভাজনের রাজনীতি, অনেক কিছু কথা বলা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু কোনোটাই কাজে দেয়নি। যখনই নির্বাচন আসবে তখনই একটা কিছু পন্থা ভেবে নেওয়া যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, সেটা যারা বিরোধীতে আছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, তারা করছে। এটা আপনারা দেখছেন। সংবিধানের শপথ নিয়ে সরকার তৈরি হয় আর তারপরে যখনই ক্ষমতায় আসে তখন সংবিধানকে হত্যা করা হয়। এটা হচ্ছে ওদের রীতি এবং নীতি, এটাই আমরা বারবার দেখে আসি। তো এবারের যে বিভাজন, এই বিভাজন ধর্মের নিরিখে বিভাজন। প্রত্যেকবার আপনারা যদি মনে করেন 21-এর নির্বাচনের আগেও একটা কোনো এই ধরনের ইস্যু তৈরি করা, 24-এও একটা সংসদের নির্বাচনের আগেও কোনো ইস্যু তৈরি করা, আবার সেগুলো সব ফেল করে গেছে। এবারে আবার 26-এর নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করার অপচেষ্টা, সেটা চলছে, আপনারা দেখেছেন। তো এই বিভাজন তৈরি এখানে করলে বিভাজিত বাংলার মানুষ হবেন না, বিভ্রান্ত হবেন না, এটাও কিন্তু প্রমাণিত সত্য। আগের নির্বাচনের ফলাফল দেখলে সেটা বোঝা যায়। ফলে এখানে দাঁড়িয়ে এই যে এক্ষুনি আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে হিন্দু শহীদ দিবস, শহীদ যদি কেউ হয় তাহলে সে দেশের জন্য শহীদ হয়, তার মধ্যে কোনো জাত ধর্ম এটা থাকে না। শহীদ তো শহীদই। তাহলে কি
নজরুল ইসলামের কারাবাসকে, এই যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময়, সেটাকে আমরা ধরবো না? অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে নজরুল ইসলাম তার কোনো ভাগ নেই, অর্থাৎ তার কোনো ভূমিকা নেই। তিনি তো চারুলিয়ায় জন্মেছিলেন, মনে রাখতে হবে। সেটা কিন্তু এখানে, অর্থাৎ আসানসোল, পশ্চিম বর্ধমানে। ফলে এইসব বলে মানুষকে বিভ্রান্ত করা যায় না। আমি বিশেষ করে বলবো, মহিলাদের ভুটি করার অপচেষ্টা আমরা দেখেছি। এটার থেকে মহিলারা কিন্তু ইতিমধ্যেই তারা সেটা দেখেছেন এবং এই বাংলায় সেটা হতে দেননি, আগামী দিনও দেবেন না। এখানে দেখেছেন তো যে মহারাষ্ট্রে মহিলাদের কি কি বলা হলো, কি কি দেয়া হবে, তারপরে আবার সেখান থেকে আর সেই দেয়াটা সেই দেয়ার জায়গায় রইল না। মধ্যপ্রদেশে ওই একই হয়েছে, কি যেন লাডলি বেহনা যোজনা, কি যেন লড়কি বেহনা যোজনা, যা যা বলছে তার থেকে নেমে আসছে। দিল্লিতেও হয়েছে, হলো না? তাহলে কি হলো? যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে না। আর আমাদের মাননীয় নেত্রী দেখিয়ে দিয়েছেন মহিলাদের সম্মান দিয়ে কি করে কি করতে হয়, তাদের অর্থনৈতিকভাবে, তাদের রাজনৈতিকভাবে, তাদের সামাজিকভাবে সম্মান দেওয়ার রাস্তা প্রশস্ত করে দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোনো বিভাজনের কোনো কিছু টিকবে না, মেয়েরা টিকতে দেবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিশ্বাসের সঙ্গে বলতে পারি। মেয়েরা এই বিভাজন মানে না, মেয়েরা সমাজ তৈরি করে, বিভাজনের সমাজ নয়। তাই এখানে যে আমাদের ভোটার লিস্ট তৈরির জন্য এবং সংশোধনের জন্য যেভাবে BLA 1, BLA 2 যেভাবে নির্ধারণ করে দেওয়া রয়েছে, তারা কাজ করছে। 1 লক্ষ আমাদের যারা কর্মীরা রয়েছেন, তার মধ্যে মহিলারাও রয়েছেন, তারা নেমে পড়েছেন কাজে। আমরা কাজে আছি, কাজে থাকবো, মানুষের পাশে আছি, পাশে থাকবো। বিভাজনের রাজনীতিতে নয়। এখানে রবীন্দ্রনাথ থাকবেন, এখানে নজরুল থাকবেন, এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ থাকবেন, সব ধর্ম থাকবে। এটাই হচ্ছে ভারতবর্ষ। আমি এবার আমাদের দলের সাংগঠনিক, আমাদের দমদম জেলা তার চেয়ারম্যান, আমাদের অগ্রজ শ্রী নির্মল ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের প্রিয় সংসদ BLA 1 এই জেলার, তার কাছ থেকে প্রথম পরিবেশ শুনেছেন। তারপর আমাদের প্রিয় মন্ত্রী বলেছেন বাংলার মানুষই দেবে, বাংলার ভোট হরিয়ানা থেকে, উত্তরপ্রদেশ, বিহার থেকে, দিল্লি থেকে সে দেবে না। এটা আমাদের সংকল্প। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি যে সংগ্রাম শুরু করেছেন দারিদ্রতা মুক্ত, ভেদাভেদ মুক্ত, জাতপাত শূন্য, তিনি একটা সংগ্রাম শুরু করেছেন পশ্চিমবাংলায়, যে বাংলায় কবিগুরু কাজী নজরুল ইসলামের বার্তা সারা ভারতবর্ষে তিনি পৌঁছে দিয়েছেন। একদিকে উন্নয়নের বার্তা, অপরদিকে বিজেপি, CPM এবং বিরোধী রাজনৈতিক দলদের আজকে একটাই ন্যারেটিভ তারা তৈরি করছেন, সেটা হচ্ছে ধর্মীয় ন্যারেটিভ। এই ন্যারেটিভ তৈরি করতে গিয়ে আমাদেরকে আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু আপনারা জানেন যে ওয়াকআপ ভারতবর্ষের সরকার, যারা ভারতবর্ষ ব্যাপী আজকে যেটা তৈরি করছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টি সমস্ত ধর্মীয় যে সংস্থা, তাকে ভেঙে, তাকে বিভাজন করার যে রাজনীতি করছে, আমরা তার বিরোধী। এবং আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, পশ্চিমবাংলার উন্নয়নের কাছে, পশ্চিমবাংলার দরিদ্র মানুষ, গরিব মানুষ, চাষি, শ্রমিকের আন্দোলনের কাছে, মমতা ব্যানার্জির নেতৃত্বের কাছে এই ন্যারেটিভ, ধর্মীয় ন্যারেটিভ তৈরি করে তাতে পার পাবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন দ্বিতীয় দিনই সুপ্রিম কোর্টের পর তিনি তা প্রমাণ করে দিয়েছেন যে সংবিধান, এই সংবিধানকে ভেঙে ফেলে, সংবিধানকে উপেক্ষা করে কেউ ভারতবর্ষে ধর্মীয় স্বাধীনতাকে বিভাজন করতে পারবে না। তিনি এটাও বলেছিলেন আজকে, যেটা
26,000 শিক্ষকদের বাবা শিক্ষামন্ত্রী রয়েছেন। তিনি প্রথম দিন বলেছেন যে আমাদের সুযোগ আছে, আমরা দিল্লিতে, আমরা সুপ্রিম কোর্টে যাব। আপনারা জানেন গতকাল চিত্রাশ্রীদের এজলাসে তার বিচার হয়েছে, তারা চাকরিতে ফিরে গিয়েছে আন্দোলন চলবে। সর্বক্ষেত্রে যখন মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারছে না, তখন যে ন্যারেটিভ তারা তৈরি করছে ধর্মীয় মেরুকরণ, এটাকে তৃণমূল কংগ্রেস রুখে দেবে এবং তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের সর্বধর্মের এই মহাতীর্থকে রক্ষা করবে। এটাই আমাদের আজকে প্রেস কনফারেন্সের মূল কথা। ধন্যবাদ। আমি প্রশ্নোত্তরে চলে যাব। আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি, তারপরেই আপনারা প্রশ্ন করতে পারেন। প্রথম কথা হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মুর্শিদাবাদে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেককে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা ব্যানার্জি মনে করেন যে গণতন্ত্রের প্রথম এবং প্রধান জায়গা হচ্ছে নির্ভুল ভোটার লিস্ট, যার মাধ্যমে মানুষ তার গণতান্ত্রিক রায়কে প্রতিষ্ঠিত করতে পারে। তৃতীয় হচ্ছে, মমতা ব্যানার্জির নির্দেশে 15ই মার্চ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা পশ্চিমবাংলার সমস্ত স্তরের নেতাদের সাথে একটা ভার্চুয়াল মিটিং করেন এবং আজকের এই যে কাজে আমরা ঝাঁপিয়েছি তার একটা রূপরেখা তিনি আমাদের সামনে উপস্থাপিত করেন। তার সেই ভার্চুয়াল মিটিংয়ের যে পথ মমতা ব্যানার্জির নির্দেশে তিনি যেটা আমাদের সাথে শেয়ার করেছিলেন, তারই প্রাথমিক প্রস্তুতি হিসেবে আমরা অলরেডি সারা পশ্চিমবাংলায় ময়দানে নেমে পড়েছি, যেরকমভাবে ব্যারাকপুর, দমদম, সাংগঠনিক জেলা ক্ষেত্রে নেমে পড়েছি। কিন্তু মানুষের সামনে উপস্থাপিত করা উচিত, উপস্থাপিত করা দরকার। কারণ আপনারাও তো বাংলার মানুষ, আপনারাও তো চাইবেন না যে অন্যের রাজ্যের ছবি দেখিয়ে আমার রাজ্যে কেউ হিংসার বাতাবরণ তৈরি করবে। আগুন যদি কোনো বাড়িতে লাগে, পাশের বাড়িটারও কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যেহেতু বাংলার মানুষ, এই বাংলার মুখে আগুন লাগলে তার তাপ যে আপনাকেও লাগতে পারে, সেটা নিশ্চিতভাবে একজন মানুষ হিসেবে আপনারা মনে রাখবেন। এই অনুরোধটি আমি করছি, আপনারা প্রশ্ন করতে পারেন। বিজেপির নতুন স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই, পোলারাইজেশনের চেষ্টা হচ্ছে, কি বলবেন? দেখুন, এই পোলারাইজেশন বাংলার দিকে চলবে না। বাংলার মাটি হচ্ছে চৈতন্যদেবের মাটি, যেখানে তিনি হরে কৃষ্ণ নাম দিয়েছিলেন আর জগৎ দুইদাস তার পাশে বসে পরিবার দিয়েছিলেন। এই বাংলার মাটিতে রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ। কারণ আপনারা সবাই অবগত আছেন, দক্ষিণেশ্বরের ব্রাহ্মণ পণ্ডিত 7 দিনের জন্য দক্ষিণেশ্বরের পাশের মাজারে ঘুরে আসার পর এসে বলেছিলেন, আমি দেখলাম, আমি মাকেও ডাকি, মা সবার মঙ্গল করো, ওরাও আল্লাহকে ডাকে, আল্লাহ সবার মঙ্গল করে। আমি কোনো পার্থক্য খুঁজে পেলাম না। রামকৃষ্ণদেব বললেন যত মত তত পথ। বিবেকানন্দ বললেন জীবের দেন করে যেই জন সেই জন সেই ঈশ্বর। মানুষের সেবা করার মধ্য দিয়ে ধর্ম পালন করা যায়। এটা সেই বাংলার মাটি। আর যারা হিন্দুদের কথা বলছে, বাংলায় হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। 42,000 দুর্গাপুজোর কমিটিকে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি 85,000 টাকা গতবার দিয়েছেন, এইবার ঘোষণা করেছেন 1 লক্ষ টাকা। আপনি এবার আপনি আমি আপনারা দেখেছেন যে হিন্দু ধর্ম যাতে 42,000 পুজো কমিটিকে সামনের বার 1 লক্ষ টাকা করে দেবে। আপনি কোথাও দেখাতে পারবেন হিন্দু ধর্ম পালন করার জন্য যোগী আদিত্যনাথ সরকারি কোষাগার থেকে রাম পুজো করার জন্য টাকা দিচ্ছে? আপনি দেখাতে পারবেন মহারাষ্ট্রে গণেশ পুজো করার জন্য বিজেপির মুখ্যমন্ত্রী সরকারি কোষাগার থেকে টাকা দিচ্ছে? আপনি দেখাতে পারবেন গুজরাটের বুকে সরকারি তহবিল থেকে টাকা দিয়ে ছট পুজোয় টাকা দেওয়া হচ্ছে? এরা মুখে হিন্দু ধর্মের কথা বলে, কিন্তু মানুষ হিন্দু ধর্ম পালন করার জন্য তাদের সুবিধার ব্যবস্থা করে দেয় না, যেটা মমতা ব্যানার্জি বাংলার দিকে দিচ্ছে। 42,000 পুজো কমিটিকে আর্থিক অনুদান দিয়ে তাদের হিন্দু ধর্ম পালন করার সুযোগ করে। মমতা ব্যানার্জি কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকনাথ, তারাপীঠ, কঙ্কালীতলা, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী
পশ্চিমবঙ্গ ব্যাপী মন্দিরের উন্নয়ন করেছে। এমনকি আমাদের ব্যারাকপুরে এসে বড়মার মন্দিরেও মমতা ব্যানার্জি তার অবদান রেখে গেছেন। আর দীঘায় জগন্নাথ দেবের মন্দির সারা ভারতবর্ষের মানুষ জানে। তাহলে মমতা ব্যানার্জির এই বাংলায় এসে কেউ হিন্দু 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 করে হিন্দুদের আলাদা করে দিতে পারবে না, কারণ বাংলায় বসবাসকারী হিন্দুরা জানে মমতা ব্যানার্জির রাজত্বে একটাই স্লোগান, ধর্ম যার যার নিজের, উৎসব সবার। আমার এখানে যখন গঙ্গাসাগর হয়, মমতা ব্যানার্জি 2 মাস আগে থেকে তার পিছনে পড়ে থাকে যাতে পুণ্যার্থীরা ঠিকমতো তারা পূর্ণ করতে পারে, তাদের যেন অসুবিধা না হয়। আমাদের এখানকার যোগী আদিত্যনাথের যেখানে কুম্ভ মেলার মতো নয়, যেখানে হাজার হাজার মানুষ তাদের মৃতদেহের খোঁজ পাওয়া যায়, ধর্ম পালন করতে গিয়ে মারা যায়, তারা যাতে ধর্ম পালন করতে পারে তার জন্য সুচারু ব্যবস্থা করে না যারা মুখে হিন্দু ধর্মের কথা বলে। সেই যোগী আদিত্যনাথের থিওরি এখানে চলবে না। এরপরে আমি প্রাপ্তবয়স্ক করার জন্য অনুরোধ করি। এই সঙ্গে একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করবো আপনার গণমাধ্যমের মানুষ প্রতিনিধি। পরশুদিন দিল্লির সব থেকে অভিজাত বাঙালি এলাকা চিত্তরঞ্জন পার্কে এটি ঘটনা ঘটেছে। আপনারা যদি দেখেন যে এবারে দিল্লি নির্বাচনে চিত্তরঞ্জন পার্কেও বিজেপি বিপুলভাবে জিতেছে। এবার সেখানে গত পরশুদিন চিত্তরঞ্জন পার্কের বিখ্যাত মাছের বাজার, সেখানে গিয়ে সেখানকার বীরকুম্ভের দল তারা বলছেন যে এখানে মাছ বিক্রি করা যাবে না, মাংস বিক্রি করা যাবে না, আমিষ কিছু বিক্রি করা যাবে না। স্বভাবতই ওখানকার যারা বাঙালি মানুষ আছেন, দীর্ঘদিনের বাসিন্দা, তারা কেউ কেউ আছেন যারা হয়তো ওপার বাংলা থেকে চলে আসা লোক, তারা অবাক হয়ে বলেছেন যে কেন এখানে যাবে না। তখন ওখানে তো বলেছে পাশে মন্দির আছে। তখন ওরা স্বাভাবিকভাবে বলেছে তাহলে মন্দিরকে একটু সামান্য সরানো হোক, কিন্তু আমাদের খাদ্যাভ্যাস আমরা কি করে, বাঙালিদের খাদ্যাভ্যাস আমরা কি করে করতে হবে। কিন্তু তারা সে কথা শুনতে নারাজ। এবার বলছে তারা প্রয়োজনে বরফ প্রয়োগে যাবে। আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই যে এই ধরনের বিজেপি শাসন এলে সত্যিকারের অবস্থা কি হয় বাঙালি এবং বঙ্গদেশে, তার একটা ছোট একটা ক্যাপসুল হচ্ছে পরশুদিনের চিত্তরঞ্জন পার্কের ঘটনা। এই ঘটনা প্রমাণ করে দেয় যে যে কোন রকম ভাবে বহুত্ববাদকে বিজেপি বিশ্বাস করে না। তাদের যে আদি সংস্কৃতি বা আদি স্লোগান হিন্দি হিন্দু হিন্দুস্তান, যার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে নিরামিষ ভারতের একটি আদি কল্পনা। আমাদের বক্তব্য হচ্ছে কেউ নিরামিষ খেলে নিরামিষ খাবেন, কেউ আমিষ খেলে আমিষ খাবেন। আমরা তো খাবারের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে আমরা, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দল বা আমাদের সরকার যে কোনো রকম ফতোয়ার বিরুদ্ধে। তাই এই ফতোয়াগুলো কিন্তু প্রায় একটা মধ্যযুগীয় শাসকের মতোই আমাদের উপর চাপানো শুরু হয়ে গেছে। তার একটা প্রধান প্রমাণ হচ্ছে পরশুদিনের চিত্তরঞ্জন পার্কের ঘটনা। এটা আমি আপনাদের মাধ্যমে বাংলা এবং বাঙালিকে বিশেষভাবে সতর্ক এবং সচেতন করতে চাই। দিলীপ ঘোষ বলছেন অস্ত্র কিনতে, শুভেন্দু অধিকারী বলছেন পাকিস্তান সীমানায় যেমন বাড়ি বাড়ি অস্ত্রের লাইসেন্স করে রাখে, সেভাবে অস্ত্রের লাইসেন্স করে অস্ত্র মজুদ রাখবে, যেখানে আমেরিকা ওই অস্ত্র লাইসেন্স তুলিয়ে দিচ্ছে। তাহলে কি ভারতের বিপদ বাড়বে? বিজেপি একটা ভাষাই বোঝে, তা হচ্ছে অস্ত্রের ভাষা। এই অস্ত্রের ভাষার বিরুদ্ধে যে ভালোবাসার ভাষা একটা হতে পারে, অস্ত্রের বিরুদ্ধে যে ভালোবাসা জয়ী হতে পারে, হিংসার বিরুদ্ধে যে প্রেম জয়ী হতে পারে, যে চৈতন্যদেবের কথা আমার মাননীয় সাংসদ বললেন, তার মূল কথাই ছিল এক ধরনের সামাজিক বিন্যাসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ঘটানো। এবং সেই রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তার মূল মানে দর্শনই হচ্ছে ভালোবাসা, প্রেম। তো নিকশিত হেম, এই যে বিষয়টা, এটা তো বিজেপি বুঝবে না। বিজেপি মনে করে তৃণমূলকে হটাতে গেলে বা তৃণমূলকে সরাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ৯৭টা উন্নয়নের যে দিশা আছে তাকে আটকাতে গেলে ঘরে ঘরে অস্ত্র ঢুকিয়ে দাও, ঘরে ঘরে অস্ত্রের সরবরাহ করো। এই যে অস্ত্রের ভাষা, এগুলো আমার মনে হয় যে এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি বা যে প্রশ্নটি করলেন তা জড়িয়ে নিয়ে এটা বিজেপির ডিএনএতে এই হিংসা বা অস্ত্র আছে। আপনারা
খেয়াল করে দেখবেন 1925 সালে RSS যখন স্থাপন হয় পুনায় লক্ষ্মীপুরের দিন, সেদিনও তাদের প্রথম সম্মেলনে অস্ত্র তুলে নেওয়ার কথা তারা সগর্বে ঘোষণা করেছে। এটাই তাদের মূল কথা, অস্ত্র হাতে তুলে নাও। পশ্চিমবঙ্গ পুলিশ ব্যর্থ, মুর্শিদাবাদে সরকার ডিউটি থেকে লোক ঢুকতে, বিহার থেকে লোক ঢুকতে, যুদ্ধ শুরু হবে কি বলছেন আপনারা? এ তো আমি ফেডারেলিজমের বিরুদ্ধে কথা। ভারতবর্ষ দাঁড়িয়ে আছে একটা ফেডারেল স্ট্রাকচারের উপর, বুঝতে করবেন? হ্যাঁ, আরে বলেছে আমি এর আগেও বলেছি, আপনারা অনেকে ওর বন্ধু আছেন, ওকে একটু রাঁচিতে গিয়ে চিকিৎসা করার পরামর্শ দিচ্ছি। আর একটা প্রাপ্ততার কথা বলেই বলছি, ওই যে চিত্তরঞ্জন পার্কের মন্দিরটা বানিয়েছিল ওই মৎস্য ব্যবসায়ী সমিতি, না ওই মৎস্য ব্যবসায়ী সমিতি মন্দিরটা বানিয়েছে, এখন ওদেরই বলছে যে তোমরা উঠে যাও। মানে প্রাপ্ততা যেটা আপনাদের বলতে চেয়েছে, বাঙালিরা ভাবো বিজেপি কি, হয় মাছ মাংস বর্জন করুন, আমিষ বর্জন করুন, পনির পকোড়া খাওয়া অভ্যস্ত করুন, তাহলে বিজেপির কথা ভাববে। আর যদি বাঙালির চিরন্তন সনাতনী সংস্কৃতি এবং আহার বজায় রাখতে হয়, তাহলে বিজেপিকে বাঙালিরা পরিহার করবে। মুখ্যমন্ত্রী রাজ্যপালকে অনুরোধ করেছিলেন যাতে না যায়, তা সত্ত্বেও রাজ্যপাল যায়। আমার এটা নিয়ে রাজ্যপালের সভা, উনি তো বারণ শুনেছেন, উনি মুর্শিদাবাদ যাচ্ছেন না, উনি মালদা যাচ্ছেন। আর একটু আমরা অনুরোধ করতে পারি কাছে যদি নদিয়াটাও বলে আসতে পারেন। হ্যাঁ, একবার চৈতন্যদেবের স্থান না দেখেই গেলেন, কি আছে ঘোরা তো কাজ, আর উনি ঘুরতে ভালোবাসেন, ঘোরাটাই ওনার কাজ। ভোটার লিস্ট পূর্তি হলো, ধরা পড়লো 1 লক্ষ লোক কাজ করলো আপনাদের কর্মী, 1 লক্ষ লোক কাজ করছে। আর কি রিপোর্ট বেরোলো আজকে কত তারিখ? আমাদের এটা স্টার্ট হয়েছে 16 তারিখ। আমি 2 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবো। 15ই মার্চ। আমি তো এটা এই মুহূর্তে আপনাদের বলবো, এটা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। এই যে আপনারা চলে যাবেন, আমি আমাদের জেলা কমিটির মিটিং, তখন আলোচনা হবে, পর্যালোচনা হবে। এটা চলবে, এটা 2026-এর বিধানসভা অবধি চলবে। আপনি কি প্রশ্ন করছিলেন তখন? মুর্শিদাবাদের অসামাজিক চেষ্টার পেছনে রাজ্য পুলিশের ব্যর্থতা না বিদেশের চেষ্টা, অপচেষ্টা বা তাদের যে বহিঃশক্তি? এটা রাজ্য শক্তির ব্যর্থতা নয়, এটা বিজেপির একটা তৈরি করা একটা প্লয়। ওয়াকফকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষেই একটা আন্দোলন হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পরশুদিন মহামান্য সুপ্রিম কোর্ট তার হিয়ারিংও শুরু হয়েছে এবং তার যে প্রাথমিক অবজারভেশন সেটা যথেষ্ট আশাপ্রদ। অর্থাৎ অন্য ধর্মের ওপর সংখ্যা লঘুর ওপর সংখ্যাগুলোর স্বাভাবিক মত সেটাকে চাপিয়ে দেওয়া, এই যে চাপিয়ে দেওয়া তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। পশ্চিমবঙ্গ হয়েছে, বিজেপি সেখানে ঢুকে পড়ে এটা করার চেষ্টা করেছে। মনে রাখবেন 47 সালে দেশভাগের সময় মুর্শিদাবাদ প্রথমে পাকিস্তানে পড়েছিল। মুর্শিদাবাদের মানুষ গণস্বাক্ষর করে র্যাবকে জানিয়ে এই সংখ্যালঘু যাদের বিজেপি শত্রু বলে মনে করেন এরা সকলে সই করে ভারতবর্ষে আসে। তারা বলেছিলেন আমরা ভারতবর্ষে থাকতে চাই। এই সেই মুর্শিদাবাদ যেখানে এত বড় বড় মনীষী মানুষ জন্মগ্রহণ করেছে। বিজেপির এই ভিন রাজ্যের থেকে লোক এনে বহিরাগত এনে এখানে ঝামেলা পাকানো, এটা মুর্শিদাবাদের মানুষের রেজিস্ট্যান্স করেছে। প্রশাসন ভীষণ তৎপর, মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা তার রাডারে এবং অবজারভেশনে রেখেছেন। স্বয়ং রাজ্যের ডিজি সেখানে গিয়ে সমস্ত পুলিশের সঙ্গে আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন। পুলিশি টহলদারি চলেছে, পরিস্থিতি শান্ত হয়েছে। ওরা ভেবেছিল ওটা একটা আবার কোনো একটা সন্দেশকারীর মধ্যে একটা ভুয়ো একটা কোনো ফেক একটা ঘটনা ঘটাতে পারবে, সেটা পারেনি, ব্যর্থ হয়েছে। এখন আপনাদের মাধ্যমে কারুর মাধ্যমে যতটা মুর্শিদাবাদ উদ্ভিদের মতো চর্চার মতো কোন রকম যদি জিগিয়ে রাখা যায়, আস্তে আস্তে যা মহাশক্তিতে বিলীন হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, আপনারা আস্তে আস্তে গেলে আমরা একটু আমাদের জেলা থেকে
ভালো করে ফটো জেলার পক্ষ থেকে শুনলাম এসছে কেসি গাছ থেকে কেসি গাছ থেকে 1 লরি এসছে প্যাকেট জিতব্রত পালিত দেবে এই ওখানটা বসি না যেখানটা এসি ভালো আছে তাকে রোজ বলতে হয় এই সাইজটা হবে, এবার করে দেবে না আমি